প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। দেশে কিছু ভুয়া সমন্বয়ক সৃষ্টি হয়েছে বললেন দুদক চেয়ারম্যান। নির্বাচনে অংশ নিতে পারবে না ঋণ খেলাপিরা, জানালেন অর্থ উপদেষ্টা। বিশ্বের শীর্ষ 10 পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, শীর্ষে চীন। অন্যদিকে অগস্টের প্রথম 12 দিনে রেমিটেন্স এসেছে $1 বিলিয়ন, গত বছরের তুলনায় 34% বৃদ্ধি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হলেও উদ্বেগ কাটেনি। রোহিঙ্গাদের হাতে এনআইডি জড়িত শক্তিশালী সিন্ডিকেট। অন্যদিকে বাংলাদেশের 5 জেলেকে নাফ নদীর জলসীমা থেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বাংলাদেশ মেঘালয় সীমান্তে বিএসএফ এর অপারেশন অ্যালার্ট জারি। 33 ওষুধের 50% দাম কমালো এসেনশিয়াল ড্রাগস। পারমাণবিক অস্ত্র ও ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া চালাবে রাশিয়া, বেলারুশ। অন্যদিকে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে 21,000 সন্দেহভাজন গ্রেফতার ইরানি। সিলেটে পাথর লুটের ঘটনায় ডিসি, এসপি ও বিভাগীয় কমিশনারকে দুষলেন জামাত নেতা। ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি জাহাজ, ইতালিতে আটক। অন্যদিকে চক্রান্তে হেরে গেছেন ইসরায়েলের নেতানিয়াহু, মন্তব্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, সম্প্রতি দেশে কিছু ভুয়া সমন্বয়ক সৃষ্টি হয়েছে, যা এক ধরনের অনাচার এবং 2024 পরবর্তী সময়ে 71-এর ভুয়া মুক্তিযোদ্ধাদের মতোই একটি মহান আন্দোলনের অসম্মান। মঙ্গলবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি প্রশাসনকে ভুয়া সমন্বয়কারীদের প্রতিরোধে উদ্যোগী হতে এবং প্রকৃতদের সম্মান ফেরাতে আহ্বান জানান। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে ঋণ খেলাপিরা অংশ নিতে পারবে না এবং কালো টাকার ব্যবহার রোধে সরকার ব্যবস্থা নিচ্ছে। বুধবার সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত ইপি পেনশন উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি জানান, নির্বাচন কমিশনের উচিত ঋণ খেলাপিদের শনাক্ত করা এবং কালো টাকার উৎস ও প্রক্রিয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। এ বিষয়ে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং অর্থ মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে সহায়তা করবে। তবে কার্যকারিতা নির্ভর করবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের উপর। বিশ্বে পোশাক ও টেক্সটাইল রপ্তানিতে শীর্ষে রয়েছে চীন। 2024 সালে যার রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে $301 বিলিয়ন। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ 2023 সালে রপ্তানি করে $48.9 বিলিয়ন, যা 2024 সালে কমে হয়েছে $38.48 বিলিয়ন। ভিয়েতনাম, তুরস্ক ও ভারত দ্রুত এগিয়ে আসছে। এদিকে চলতি মাসের প্রথম 12 দিনে বাংলাদেশে রেমিটেন্স এসেছে $105.40 কোটি, যা স্থানীয় মুদ্রায় প্রায় 12,858.8 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স বেড়েছে প্রায় $33,30,00,000 বা 4,063 কোটি টাকা, প্রবৃদ্ধি 34%। বাংলাদেশের শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হলেও কিছু বিষয়ে উদ্বেগ রয়ে গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের 2024 সালের মানবাধিকার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শিক্ষার্থীদের টানা বিক্ষোভ এবং পুলিশ ও আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষে বহু প্রাণহানির পর 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। পরে 8 আগস্ট শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। আগস্টের কিছু ঘটনার পর দেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, যদিও কিছু বিষয় নিয়ে উদ্বেগ রয়ে গেছে। প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হয়। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির গোপন চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয়। অনুসন্ধানে জানা যায়, কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের রোহিঙ্গা জামাল চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে মোটা অঙ্কের টাকায় এনআইডি সংগ্রহ করে ভোটার হন।
এনআইডি ব্যবহার করে তিনি ব্যাংক হিসেব খুলে ব্যবসা ও নানা নাগরিক সুবিধা ভোগ করছেন। প্রশাসনের কোনো তদারকি ছিল না। স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জামালের রোহিঙ্গা পরিচয় নিশ্চিত করলেও তার এলাকায় ভোটার হয়েছেন কিনা তা জানেন না। এদিকে কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি 5 বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে বলে জানান টেকনাফ ইউএনও শেখ এহসান উদ্দিন। মঙ্গলবার সকালে নাইখংদিয়া এলাকায় ঘটনাটি ঘটে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অপারেশন অ্যালার্ট নামে বিশেষ নিরাপত্তা অভিযান শুরু করেছে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তা জোরদারে 12 আগস্ট শুরু হওয়া এই অভিযান চলবে 16 আগস্ট পর্যন্ত। বিএসএফ এক বিবৃতিতে জানায়, মেঘালয় পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন, 24 ঘণ্টা টহল, আকস্মিক তল্লাশি এবং নৌপথে নজরদারি জোরদার করা হয়েছে। শীর্ষ কর্মকর্তারা সরাসরি তদারকিতে রয়েছেন। সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড তাদের উৎপাদিত 33টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম 10 থেকে সর্বোচ্চ 50% পর্যন্ত কমিয়েছে। বুধবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা। তিনি বলেন, কাঁচামাল যৌক্তিক দামে কেনা এবং সিন্ডিকেট ভাঙার ফলে ব্যয় কমে যাওয়ায় দাম কমানো সম্ভব হয়েছে। মূল্য হ্রাসকৃত ওষুধের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, নিউমোনিয়া, সর্দি জ্বর, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, কৃমিনাশক, ব্যথানাশক, হাঁপানি ও ভিটামিন সংক্রান্ত ওষুধ। ইডিসিএল বর্তমানে প্রায় 140টি ওষুধ উৎপাদন করে থাকে। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাত 2025-এ পারমাণবিক অস্ত্র ও অরিশনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অনুশীলন চালানো হবে বলে জানিয়েছেন বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর ক্রেনিন। প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর কাছে উপস্থাপিত প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, রুশ ও বেলারুশীয় সেনারা যৌথভাবে এই অনুশীলনের অংশ নেবে। যদিও লুকাশেঙ্কো বলেছেন, কেউ পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চায় না, তবে আক্রমণের জবাবে সব অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দেন। এদিকে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে 12 দিনের সংঘর্ষের সময় প্রায় 21,000 সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ইরানি পুলিশ। গত 13 জুন থেকে সংঘর্ষে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন। এরপর দেশজুড়ে কড়া নিরাপত্তা চেকপয়েন্ট ও নজরদারি জোরদার করা হয়। ইরানিদের সন্দেহভাজনের বিষয়ে তথ্য দিতে আহ্বান জানানো হয়। সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটপাটের ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার ও বিজিবিকে দায়ী করেছেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবিদিন। বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, সাদা পাথর এখন নাই হয়ে গেছে, কারণ প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা পর্যটন শিল্প রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তিনি অভিযোগ করেন, পাথর কোয়ারিগুলো ইজারা না দিয়ে উন্মুক্ত করে দেওয়ায় সাধারণ মানুষ সেগুলো নিজেদের মাল মনে করে বাড়ি নিয়ে গেছে। ডিসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, উনি এগুলো উন্মুক্ত করেছেন, এখন উনি ঘোষণা দিন পাথর ফেরত দেওয়ার। পুলিশ সুপার ও বিভাগীয় কমিশনের কার্যালয় জানে কারা পাথর নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র বহনকারী সৌদি জাহাজ বাহরি ইয়ানবু ইতালির জেনোয়া বন্দরে আটকে দিয়েছেন স্থানীয় কর্মীরা। গত 8 আগস্ট বন্দরে পৌঁছানো জাহাজটি আবুধাবির উদ্দেশ্যে অস্ত্র পরিবহনের পরিকল্পনা করেছিল। দ্য ক্রেডলের প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে অস্ত্র ও গোলাবারুদ তোলা হয়, যা ইসরায়েলে পৌঁছানোর কথা ছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রায় 40 জন কর্মী জাহাজে প্রবেশ করে প্রতিবাদ জানান। এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু চক্রান্তে হেরে গেছেন। তিনি গাজায় হামলাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। গাজায় মানবিক সহায়তার ঘাটতি, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং অধিগ্রহণকে ভয়াবহ বলে উল্লেখ করেন তিনি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.